নারী তুমি রূপসী, নারী তুমি স্নিগ্ধ, নারী তুমি মমতাময়ী, নারী তুমি পরিশ্রমী, নারী তুমি শুভ্র। তোমার উচ্ছল বিচরণে থমকে যায় সময়, মুহূর্ত, প্রতিটি ক্ষণ। তোমার দৃঢ় প্রত্যয় দিয়ে তুমি গড়ছ সভ্যতা, সাম্রাজ্য, মানুষ। তুমি আছো বলেই পৃথিবী সমৃদ্ধ, সম্পূর্ণ, সুন্দর। নারী তুমি প্রেমিকা, নারী তুমি বন্ধু, নারী তুমি আশ্রয়, নারী তুমি শক্তি, নারী তুমি ভবিষ্যৎ। এমনটাই তো হওয়ার কথা, কিন্তু বাস্তবতা কি তাই? অমানুষের দল যে চিৎকার করে বলে, নারী তুমি আক্রান্ত। তুমি অনিরাপদ। ধিক্কার দিয়ে বলে, নারী তুমি পণ্য। নির্লজ্জের মতো বলে, নারী তুমি অপরাধী। কাপুরুষের মতো গুটিয়ে বলে, সব থেকে রাখার পর সহ্য হচ্ছে, একদম সলিড কেস। তুমি অপমানিত। দৃষ্টি নত করে তাই অবিরত প্রশ্ন করি নিজেকে, কবে হবে নারী তুমি নিরাপদ? চতুর্থ ও পঞ্চম শ্রেণীর 4 ছাত্রীকে ধর্ষণ। বরগুনায় একই দিনে 2 শিশু ধর্ষণের শিকার হয়। উত্ত্যক্তকারীকে শাস্তি না দিয়ে উল্টো বিয়ে করতে বাধ্য করার অপমান সহ্য করতে না পেরে পরিমল জয়ধরের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। হয়রানির প্রতিবাদ করায় মাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পিএসসি এলাকা এই চক্রটি পহেলা বৈশাখের বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জানালা দিয়ে লাফিয়ে পড়ে চিকিৎসকরা। আমার কাছে মনে হয় যে ছেলেরা জাস্ট কেউ কেউ জাস্ট ফান করার জন্য করে, জাস্ট মজা পায়। মেয়েরা এটাতে ভয় পায়, মেয়েরা এটাতে লজ্জা পাচ্ছে, এটা দেখতে ওদের ভালো লাগে, এই কারণে করে। তরুণ সমাজ যেভাবে গড়ে উঠতেছে, এদের প্রতি যদি আমরা আমাদের যারা গার্জিয়ান আছে, এই গার্জিয়ানরা যদি সঠিকভাবে এদের প্রতি আমরা খেয়াল না নেই, তবে আমাদের গোটা সমাজটা নষ্ট হয়ে যাবে। এই যে মাত্র স্কুল থেকে আসলাম পরীক্ষা দিয়ে, তো স্কুল থেকে আসার পথে এই যে কতগুলো ছেলে দাঁড়াই ছিল, ওই ছেলেগুলো মানে রাস্তায় চলে যেতেছি, ওরা পাশে দিয়ে অনেক কিছু আজে বাজে অনেক খারাপ কথা ইউজ করলো। আমি চাকরিজীবী মা, আমার 2 মেয়ে সন্তান। আমি এদের নিয়ে সবসময় টেনশন করি, টেনশনটা এটা যে আমার মেয়েটা নিরাপদ স্কুলে পৌঁছাতে পারছে কিনা। এমনকি আম্মু আব্বু সাথে থাকলেও তারা বলে ওরা আম্মু আব্বুদেরও ভয় পায় না। ইফটিজিংয়ের কারণ বলা হচ্ছে মেয়েরা, তাদের পোশাক ভালো না, তারা যে জায়গায় হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, ঘুরে ফিরে দোষটা আমাদের উপরেই আসছে। এখানে স্লাইডলি আমি বলবো, হ্যাঁ কিছুটা মেয়েদের ড্রেস আপ নিয়েও সমস্যা আছে। শিক্ষিত ছেলেরা তারাও কিন্তু একই কথা রিপিট করছে। এই যে আমি বোরখা পরছি, শাড়ি পোশাক পরছি, আমি যে খুব একটা বেঁচে যাচ্ছি তা কিন্তু না। রাস্তাঘাটে চলতে গেলেও আমাকে সবাই কিছু না কিছু কথা শোনায়। আসলে কোনো জায়গায় সেফ না। আমরা যদি কোথাও যাইও, যেমন বাজার বা হচ্ছে শপিং মল বা যে কোনো জায়গায়, সেখানে সবসময় দেখি যে হ্যারাসমেন্টের শিকার, ভিড়ের মধ্যে গায়ে টাচ করে চলে যাওয়া। মহিলা মানুষ উঠলেও আমরা তাকে সিট দিচ্ছি না ছেড়ে, যে না থাক, আমিও তো অনেক টায়ার্ড বা আমি অনেক কাজ করে এসেছি, আমি একটু বসি। তো সেটা আমাদের মন মানসিকতার পরিবর্তন আনতে হবে।
বাসে তো আমরা সিকিউর ফিলই করি না, ইভেন বাজারেও না। কারণ বাজারে যখন আসি ভিড়ের মধ্যে দেখা যায় যে বয়স্ক লোকেরা আমাদের গায়ে হাত দিচ্ছে, পাশে ধাক্কা দিচ্ছে, ওনা ধরে অনেক সময় টানও দেয়। এমনকি কিছু কিছু টিচার আছে যারা আমাদের বলে যে আসো আমাদের কাছে পড়তে আসো বা কিছু, তাদের কাছে পড়তে যাওয়া তারপর দেখায় তাদের আচরণ ভালো লাগে না। তা এর থেকে আমাদের রেহাই পেতে হলে আমাদেরকে সামাজিকভাবে, তারপর রাষ্ট্রীয়ভাবে, এই বিভিন্নভাবে এটাকে চেষ্টা করা একান্ত দরকার। আমরা কি মেয়ে হয়েছে দেখে আমরা রাস্তায় চলতে পারবো না? হ্যাঁ, এইভাবে আসতেছে দেখে কি আমাদের ছেলেরা এইভাবে উত্ত্যক্ত করবে? এটা তো কোনো মানে হয় না। আমাদের ফ্যামিলি থেকেই ছেলেদেরকে শিক্ষা দেওয়া হয় যে তারা আমাদের অপোনেন্ট না, তারা আমাদের মতোই মানুষ, তাহলে এই স্টিজিং আর হবে না। নগরীতে নারীর নিরাপত্তার বিষয়টি আজ সকল মহলে গুরুত্ব সহকারে বিবেচনার সময় এসেছে। এই বাস্তবতায় অ্যাকশন-এইড বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও 2014 সাল থেকে নিরাপদ নগরী নির্ভয় নারী ক্যাম্পেইনের কার্যক্রম শুরু করে। পাশাপাশি দেশের 7টি শহরে নারীর প্রতি সকল প্রকার যৌন হয়রানি বন্ধের লক্ষ্যে UK-AID এর সহযোগিতায় শি ক্যাম্প নামে 3 বছর মেয়াদী একটি বহুদেশীয় প্রকল্পের কাজ শুরু করেছে। আমাদের এই শিক্ষণ প্রজেক্ট আমাদের কমিউনিটিতে আসার পর আমাদের এলাকায় কিছু কিছু উন্নতি দেখা গেছে। যেমন আগে যে বকাটি ছেলে মেয়েরা আমাদের আশেপাশে আড্ডা করতো, তারপর মেয়েদের চলাকালীন টিস করতো, টিটকারি মারতো, সেগুলো এখন হয় না বর্তমানে। বখাটের ছেলেরা গেটের উপর দিয়ে আসতো, গেটের নিচ দিয়ে আসতো, ভাঙ্গা ছিল তাই। তখন আমরা বললাম যে সবাই মিলে আমাদের এই গেটটা ঠিক করে দেওয়া হোক। তখন 5 কমিটিরা মিলে বললো যে হ্যাঁ ঠিক করা হবে। তখন গেটটা সবাই মিলে ঠিক করে দিল। পাবলিক বাসে উঠতে গেলে অনেক সময় ছেলেরা কি করে, আবার অনেক ছেলেরা, অনেক বয়স্ক পুরুষরা কেনু লাগায় দেয় শরীরে, মেয়েদের, মহিলাদের, কিশোরীদের। এগুলি আমরা আগে বুঝতাম না, এখন আপনারা কি বুঝেন না এই ব্যাপারে? কই থেকে বুঝছেন আপনারা? শিখেন প্রজেক্ট আসছে, আমি শিখছি, আমার থেকে আবার আপনারা এগুলি শুনছেন, শিখছেন। আমি ছোট থেকে এই রাস্তায় চললাম, আমার বাবা বলতো যে মা একটা ছেলে যদি কিছু বলে কখনো প্রতিবাদ করবা না, মাথার নিচে করে চলে আসবা। আমি ছোট থেকে সেম একই কাজ করতাম, কিন্তু যখন থেকে আমি শিখেন প্রজেক্টের সাথে যুক্ত হলাম তখন থেকে আমি প্রতিবাদ করতে শিখলাম। ওয়াজ গ্রুপের সদস্যরা আছি, এই ঋষিপাড়া এলাকাটা একটা ম্যাপের ভিতরে তুলে ধরবো। আর ম্যাপের ভিতরে আমরা ঋষিপাড়া এলাকার যে সমস্যাগুলো আছে এটা তো আমরা সবাই জানি, সমস্যাগুলো কোন সাইডে হয় সেটাও আমরা তুলে ধরবো। আমরা পশ্চিমটা আগে আঁকি না, এই যে পশ্চিম। আচ্ছা, তাহলে আমরা পশ্চিম সাইডে এই শাহসুজা রোডটা আমরা সবাই এঁকে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে বাল্য বিবাহ, এটা আমাদের একটা বিরাট সমস্যা, যে গণ সচেতনতা। আমরা জনগণের কাছে যাব, এই কমিটির পক্ষ থেকে আমরা এখানে যাইয়া তাদের সচেতন করব। কিন্তু এখন দেখা যাইতেছে যে আমরা নিজের তো প্রতিবাদ করতেই পারি, তারপরে আবার আমাদের পাশে সামনে যদি এরকম ধরনের কোনো উৎপাত যদি আমরা দেখি, তাহলে আমরা ওই প্রতিবাদও আমরা এখন করতে পারি। এতদিন সাহস ছিল না, এখন এই প্রশিক্ষণের শিক্ষণের থেকে গিয়া ওইখানে ট্রেনিং নিয়ে আমাদের একটু কি অনেকই সাহস হয়েছে। আমার খুব টিটকারি করতো, হয়তো হাসতো, নয়তো চোখ মারতো। তো মানে আমার ওই স্টেজটা চলে আসলো যে প্রতিবাদ না করলে তুই আমার মানে বাড়বে দিন দিন। তারপর আমি ওরা একদিন বললাম, এই কোনো সমস্যা তোর, বলে আস সামনে আস, কিছু বলবি আমার? খুব ভয় পেয়ে গেল যে এতদিন তো কোনো প্রতিবাদ করে না, হঠাৎ করে প্রতিবাদ করছে, ও তাতেই দৌড়ে আর ওয়ার্কশপে চলে গেছে। অ্যাকশন-এইড প্রথম থেকেই নারীদের বিষয় বা নারীদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছে নানাবিধ সমস্যা। সেখান থেকে একটি সমস্যা যেটা উঠে এসছে সেটা হলো নিরাপত্তার বিষয়টা। প্রথমে আমি অ্যাকশন-এইডকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা একটা চমৎকার প্রচার অভিযান শুরু করেছে, নিরাপদ নগরী নির্ভয় নারী। প্রতিটি ক্ষেত্রে নারী প্রায় প্রত্যেক জায়গাতেই তার অংশগ্রহণ নিশ্চিত করছে এবং প্রত্যেক জায়গাতেই কম বেশি পুরুষের চেয়ে খারাপ করছে না, বরং ভালো করছে। বিশেষ করে নগরী বলেন, রাস্তাঘাট বলেন, বাজার বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, কিংবা তার কার্যক্ষেত্র বলেন, সব জায়গাগুলোকে নারীর জন্য ফ্রেন্ডলি হতে হবে। নিরাপদ নগরী মানে হচ্ছে এমন একটা নগরী যেখানে নারী পুরুষ নির্বিশেষে শিশু সহ সবাই নিরাপদে চলাচল করতে পারবে
এবং তার কর্মস্থলে যেতে পারবে, বাড়িতে ফেরত আসতে পারবে। যে দলগুলি গঠন করছেন আপনারা, যে 30 জনকে নিয়ে, এবং সেখানে নারীর প্রাধান্যটাই বেশি দেওয়া হচ্ছে, যেহেতু নারীদের প্রবলেমটাই বেশি, তারা কথাগুলি যাতে বলতে পারে, জানাতে পারে। পাশাপাশি যেহেতু পুরুষদের দৃষ্টিভঙ্গির প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে এখানে সমান হারে পুরুষদের সাথে নিয়ে কাজ করতে হবে। কারণ ইফটিচিংটা কে করছে? প্রায় 80% নারী বলছে যে তারা শহরে, ঢাকা শহরে বলেন বা দিনাজপুর শহরে বলেন বা চিটাগং শহরে বলেন, নিরাপত্তা বোধ করছে না। নারীকে সকল উন্নয়নের ধারায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। সেক্সুয়াল হ্যারাসমেন্টটা কি, এগুলি যদি আমরা কারিকুলামের মধ্যে ঢুকে দিতে পারি ক্লাস 6 থেকে বা 7 থেকে, তাহলে কিন্তু অনেকটা আমরা আমাদের বাচ্চারা বুঝতে পারবে যে কোন জিনিসটা তার সাথে ইফটিচিং হচ্ছে, কোনটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে। না, আপনারা জানেন যে 40টি মন্ত্রণালয়ে জেন্ডার সেন্সিটিভ বাজেট আছে, অর্থাৎ নারীদের জন্য বাজেট আছে সকল ক্ষেত্রে, একেবারে স্থানীয় সরকার থেকে আরম্ভ করে সকল স্তরেই যেন নারীরা অংশগ্রহণ করতে পারে সকল ক্ষেত্রে। গার্মেন্ট সেক্টর একটা ইম্পর্টেন্ট বিষয়, বড় ধরনের বৈদেশিক মুদ্রা আমরা এই সেক্টর থেকে অর্জন করে থাকি, অথচ যারা এই শিল্পের সাথে সম্পৃক্ত তাদের 80%-এর বেশি নারী। কাজে 80%-এর বিষয়ে আমাদেরকে তাদের যত্নশীল হতে হবে, তাদের নিরাপত্তার প্রতি আমাদেরকে আরও সতর্ক হতে হবে। নারীরা প্রায় প্রতি জায়গাতেই এক ধরনের যৌন নিপীড়নের শিকার হচ্ছেন, পার্কে হচ্ছেন, রাস্তায় হচ্ছেন, বস্তিতে হচ্ছেন, বাড়িতেও হচ্ছেন। সুতরাং আজকে একটি সময় এসছে যখন নারী পুরুষ সবাই সমস্বরে বলছেন যে নারীদের জন্য একটি নিরাপদ নগরী গড়ার প্রয়োজন। কিন্তু যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের মধ্যে পরিবর্তন কি করে আসবে? একটা হলো এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসা, আরেকটি হলো কোনো মতেই এটার মেনে নেওয়া না, প্রশ্রয় দেওয়াই যাবে না, 0 টলারেন্স। এসিড নিক্ষেপ একটা সময় খুব ব্যাপক হারে ছিল। আজকে থেকে 10 বছর আগের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখতাম যে যেখানে সেখানে অ্যাসিড মারা হচ্ছে, কিন্তু আজকে দেখেন আইনটা কড়াকড়ি করাতে এটা কিন্তু অনেক অংশে কমে এসেছে। তাই আমি মনে করি যে আমরা যা কাজই করি না কেন, সচেতনতার পাশাপাশি আমাদের অনেক ভালো ভালো আইন আছে, সেই আইনের প্রয়োগটাকে অ্যাবসলিউটলি নিশ্চিত করতে হবে। সেই জন্য দেশের যে আইন কানুনগুলো আর হয়েছে, সে আইন কানুনগুলোকে একটু আধুনিক করা দরকার, হাল নাগাদ করা দরকার। হাতে নাতে কেউ ধরা পড়ে যৌন হয়রানির সময়, তো ইফটিচিংয়ের সময়, তাহলে যে স্থানীয় যে মোবাইল কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেট শরণাপন্ন হয়, তার মোবাইল কোর্টে সাজা দেওয়া হয়। আজকে যারা ইট ভাঙেন, যারা স্কুলে পড়াতে যান, যে কোনো কর্মস্থল, তাকে তো বের হতে হচ্ছে, এবং এটা প্রয়োজনে, এবং বাংলাদেশের অর্থনীতিকে সামনে নিয়ে যাওয়ার জন্যে। আগে নারীদের জন্য বিভিন্ন পৃথক বাস ছিল, তারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারতেন, তাদের কর্মস্থলে যেতে পারতেন। বিভিন্ন কারণে সেই বাস সিস্টেম এখন চালু নেই, আমার মনে হয় সেগুলি চালু করা উচিত। আমরা সর্বরকমেরই সহযোগিতা এই নারীদেরকে দিব, এবং সংরক্ষিত আসনগুলি যাতে নিরাপদে বসতে পারে, আমরা আমাদের ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টরকে সবসময় বলি। তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে সেখানে আমরা এমন পদ্ধতি নিতে পারি, এমন পদক্ষেপ নিতে পারি, যেখানে সমগ্র নগরী একেবারে নজরদারিতে থাকবে। তাদের জন্য আলাদা বাথরুম করার চেষ্টা করছি, তাদের জন্য আলাদা বাস আমরা করতে পারবো কিনা জানি না, তবে আলাদা করে সংরক্ষিত আসনের কথা বলছি বাস মালিকদের সঙ্গে। এই ঢাকা শহরকে নিরাপদ করার জন্য অনেক সিকিউরিটি মেজার নিচ্ছি আমরা, এলাকায় এলাকায় হাউজিং পুলিশ করার চেষ্টা করছি। প্রতিটা ঘরে প্রতিটা নাগরিক এবং প্রত্যেকটা পুরুষকে এগিয়ে আসতে হবে। নাগরিক জাগরণ, আইনের শাসন। নিপীড়কের পতন। কি থামলেন কেন? প্রযুক্তির সম্প্রসার। অন্যায়ের দমন। আমি, আপনি, সে, তুমি, তোমরা, আমরা সবাই মিলে প্রতিরোধ করি
নারীর বিরুদ্ধে যৌন নির্যাতন।